Assalamu alaikum. Welcome to my English class. I am Muhammad Aminur Rahman Jian, lecturer in English at Darikapal Mohila College, Srimangal. So students, I hope you are fine by the grace of Almighty during this pandemic. And for your proper education and learning system, we, the teachers of the whole Bangladesh, have arranged online classes according to the direction of the Ministry of Education. So thanks to the government and the Ministry of Education for this. Today, I am going to present before you the course orientation of English first paper for class 11. I hope you will enjoy the class. Okay, let's start. Course orientation and answering system. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকেই ভর্তি হওয়ার পরে বিভিন্ন বিষয়ের কোয়েশ্চেন প্যাটার্ন এবং আনসারিং সিস্টেম এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তোমাদের থাকে না, যার জন্যে অনেকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হও। তো আমরা এখন দেখব ইংলিশ ফর টুডে, দ্যাট ইজ ইংলিশ ফার্স্ট পেপারের কোর্স ওরিয়েন্টেশন। The subject code of English first paper is 107 and you will get 3 hours time for answering the question of 100 marks. Okay. প্রথমে আমরা কোয়েশ্চেনের পার্ট নিয়ে আলোচনা করব। আমরা পুরো প্রশ্নটা পাবো দুইটা পার্টে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 হচ্ছে রিডিং টেস্ট এবং এখানে মার্কস থাকবে 60 মার্কস। তো ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, এই 60 মার্কসের মধ্যে তোমাদের টেক্সচুয়াল টপিক অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে 3টা প্যাসেজ থাকবে। ফার্স্ট প্যাসেজে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস এ অ্যান্ড বি, অর্থাৎ প্রথম প্যাসেজের উপর এ এবং বি দুইটা প্রশ্ন থাকবে। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে ডায়াসপোরা নিয়ে, এটা তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বুকে দেওয়া আছে। তো আমরা এখন পুরো প্যাসেজটা পড়ব না, জাস্ট প্যাসেজটা একটা মডেল হিসেবে, একটা স্যাম্পল হিসেবে আমি প্রেজেন্ট করলাম। এই প্যাসেজের নিচে দেওয়া থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্প থেকে সঠিক উত্তরটি বাছাই করো। তো এটা তোমরা আগেও পেয়েছো, প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশন থাকবে, আমরা সঠিক উত্তরটা লিখব। এখানে 5টা প্রশ্নে 5 মার্কস থাকবে এবং আনসারগুলো হবে এরকম, আমরা জাস্ট আনসারগুলো দিব, পুরো প্রশ্ন এখানে লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন নাম্বার বি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস। 5টা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আনসারিং শর্ট কোয়েশ্চেন। তো মার্কস হচ্ছে 2 করে, 5টাতে 10 মার্কস। আমরা প্যাসেজ থেকে হুবহু কপি করব না, আমরা চেষ্টা করব যে প্যাসেজ থেকে এবং প্রশ্নের সমন্বয়ে আনসারটা তৈরি করার। এবং একটা জিনিস খেয়াল করবা, এখানে প্যাসেজ যে টেন্সে থাকবে প্রশ্নটা সেই টেন্সে নাও থাকতে পারে। সো প্রশ্ন যে টেন্সে থাকবে আনসারটা সেই টেন্সেই দিতে হবে এবং আমরা উত্তর লিখব এইভাবে, ABCDE দিয়ে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার বি অফ 1 আমরা দিব। তো এই হচ্ছে প্রথম প্যাসেজের 5 এবং 10 15 মার্কসের প্রশ্ন উত্তর। এরপরে থাকবে আরেকটা প্যাসেজ, কোয়েশ্চেন নাম্বার 2, বেসড অন ইয়োর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য কজেস অফ দ্য রিট্রিট অফ দ্য সুন্দরবনস। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। তো এখানে দেওয়া আছে, দেখো যে নিচের প্যাসেজটি পড়ে ফ্লোচার্টের প্রত্যেকটা বক্সে শর্ট নোট তৈরি করো এবং কি দিয়ে তৈরি করবা, শোয়িংয়ের পরে যে কথাটা থাকবে সেটাই আমাদের উত্তরে দিতে হবে, দ্য কজেস অফ দ্য রিট্রিট অফ দ্য সুন্দরবনস। তো এই প্যাসেজটা হচ্ছে সুন্দরবন ধ্বংস এবং এর আয়তন কমে যাওয়ার কারণ নিয়ে।
তো আমরা প্যাসেজটা পড়লে পাবো এটা টেক্সচুয়াল প্যাসেজ, টেক্সট বহির্ভূত কোনো প্যাসেজ নাই। এবং নিচে একটা প্রশ্ন থাকবে, আমি পরের স্লাইডে দিয়েছি দেখো, এইভাবে 6টা বক্স থাকবে, এটাকে বলা হয় ফ্লোচার্ট। 6টা বক্সে প্রথম কারণটা দেওয়া আছে ইরোজন, আমরা প্যাসেজ পড়লে পাবো সুন্দরবন ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে ইরোজন বা অবক্ষয়, ভাঙ্গন, অর্থাৎ সমুদ্রের জোয়ার ভাটার পানির ধাক্কায় সুন্দরবনের এলাকা ভেঙে ধীরে ধীরে রিট্রিট মানে পশ্চাৎপসরণ হচ্ছে বা সরে যাচ্ছে। তো বাকি কারণগুলো আমরা দিতে হবে প্রত্যেকটা বক্সে। অ্যান্ড ইউ মাস্ট মেনটেন দ্য সিকোয়েন্স অফ ইনসিডেন্ট হেয়ার, ওকে। তো অর্থাৎ প্যাসেজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, যেভাবে পয়েন্টগুলা একটার পর একটা দেওয়া আছে ওইভাবে দিতে হবে, আগেরটা পরে পরেরটা আগে নেওয়া যাবে না। এবং প্রথমটা দেওয়া আছে তোমাদের ফলো করার জন্য, প্রথমটা যদি নাউন বা নাউন ফ্রেজে থাকে বাকিগুলো একইভাবে দিবা। প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু হয়, বাকিগুলো একইভাবে শুরু করবে। তো দেখা যাক বন্ধুরা আমরা আনসারটা কীভাবে লিখতে পারি। যেহেতু পাশাপাশি বক্স করলে ছোট ছোট হয়ে যাবে বক্সগুলো, লিখতে সমস্যা হবে, তাই আমরা এইভাবে উপর থেকে নিচের দিকে ফ্লোচার্টটা তৈরি করব এবং প্রতি 2টা বক্সের মাঝখানে এরো চিহ্ন দিয়ে দিব এবং নাম্বারিং করব ভিতরে। তো প্রথমে আমি দেওয়া আছে যেটা সেটা লিখব ইরোজন, এরপরে বাকি আরও 5টা কারণ প্যাসেজ থেকে সাজিয়ে লিখব। এবং এখানে খেয়াল করো, তোমাদের অন্যান্য যে কোনো টপিকের তুলনায় এটা তোমাদের জন্য বেশি সুবিধাজনক এবং নম্বর তোলাটা খুবই সহজ, কারণ তোমার 5টা আইটেম হলে 2 থেকে 6 পর্যন্ত 5টা বক্স কারেক্ট হলে, 5টা টপিক কারেক্ট হলে 5 দুগুণে 10 মার্কস পাওয়া যাবে। তো আমরা এর পরের টপিকে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3, সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট। এখানে টেক্সট বুক থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে অথবা তোমাদের টেক্সটে কিছু পোয়েম আছে, কবিতা আছে, সেগুলো দেওয়া হতে পারে, দিয়ে বলবে সামারি করো। এখানে 10 মার্কস থাকবে। তো লক্ষ্য করো, সামারি শুড বি অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য মেইন প্যাসেজ। সামারিটা আনুমানিক মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হতে হবে। তো আমরা পুরা প্যাসেজটাকে সামারি করব। আমরা পরবর্তীতে সামারির নিয়ম দেখে নিব, এখন দেখে নিই কীভাবে লিখতে হবে। এই যে দেওয়া আছে এই প্যাসেজটার সামারি। তো এখানে আমরা প্যাসেজটা যদি আনুমানিক 30 সেন্টেন্সের হয় তাহলে আমরা 10 সেন্টেন্সের ভিতরে সামারি তৈরি করার চেষ্টা করব। এবং কোনো টপিক প্যাসেজ থেকে কপি করবা না। ইউ শুড ইউজ প্লেন অ্যান্ড লুসিড ইংলিশ ইন রাইটিং আ সামারি, ওকে। নেক্সট কোয়েশ্চেন, এরপর থাকবে তোমাদের ভোকাবুলারি টেস্ট। তো এই টপিকটা দেওয়া আছে ফিলিং ব্ল্যাঙ্কস উইথ ক্লু, অর্থাৎ বক্সে ক্লু দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। তো এখানে হাফ করে মার্কস প্রত্যেকটা শূন্যস্থানের জন্য, 10টা আইটেমে থাকবে 5 মার্কস। তো এটা টেক্সচুয়াল হতে পারে, নন টেক্সচুয়ালও হতে পারে। এবং আনসার হবে এইভাবে, আমরা জাস্ট ABCD দিয়ে উত্তরগুলো লিখব, পুরা প্যাসেজ এখানে লিখে সময় নষ্ট করবে না। তারপরের প্রশ্ন হচ্ছে ফিলিং ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু, অর্থাৎ এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, আমরা নিজে থেকে আনসারগুলো লিখব একটা প্যাসেজের, টেক্সচুয়াল বা নন টেক্সচুয়াল টপিক হবে। এখানে যেহেতু ক্লু নাই তাই রিওয়ার্ডটাও বেশি, 1 করে মার্কস, 10টা আইটেমে 10 মার্কস থাকবে। এখানে আমরা শুধুমাত্র উত্তরগুলো দিব ABCD দিয়ে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এগুলো তোমাদের পরিচিত টপিক, রিঅ্যারেঞ্জিং। তো একটা স্টোরির 10টা বাক্য এলোমেলো দেওয়া থাকবে, আমরা সেগুলোকে সাজিয়ে লিখব, 10 মার্কস। এবং কিভাবে আমরা লিখব তোমরা জানো সেটা ভালো করেই। প্রথমে আমরা একটা বক্স করে নিব যেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে নিউমারিক নাম্বারগুলো দিয়ে, এরপরে প্রদত্ত যে নাম্বারগুলো থাকবে সেটা আলফাবেটিক নাম্বার হোক বা রোমান নাম্বার হোক, সেটাকে সাজিয়ে লিখব। লেখার পরে পুরা স্টোরিটাকে একটা প্যারাগ্রাফের মতো সাজিয়ে লিখতে হবে, এখানে কোনো নাম্বার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন পাচ্ছি আমরা পার্ট 2, রাইটিং পার্ট। রাইটিং পার্টে 40 মার্কস আছে রাইটিং টেস্টে। প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার 7, রাইট আ প্যারাগ্রাফ অন অ্যাডোলেসেন্স ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস বেসড অন দ্য সেন্টেন্সেস টু দ্য আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে 200 শব্দের মধ্যে অ্যাডোলেসেন্স বা কৈশোর বা বয়ঃসন্ধি এই বিষয়টার উপর প্যারাগ্রাফ লিখো। তার মানে প্যারাগ্রাফে একটা নাম দেওয়া থাকবে এবং ওয়ার্ড রেঞ্জ দেওয়া থাকবে, এটা খেয়াল করবা। 10 মার্কস।
তো এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ইনক্লুড করতে হবে এবং প্যারাগ্রাফ 200 শব্দের ভিতরে দিতে হবে, ঠিক আছে। অ্যাবাউট 200 ওয়ার্ডস যদি দেওয়া থাকে তাহলে 10% লেস অর মোর ইজ অ্যাকসেপ্টেবল, আর যদি অ্যাটলিস্ট 200 ওয়ার্ডস দেওয়া থাকে তাহলে 200 শব্দের কমপক্ষে 200, তার মানে এর নিচে দিতে পারবা না। ওকে, তো প্যারাগ্রাফের নাম দিবা তোমরা, এখান থেকে আন্ডারলাইন করবা, করে প্যারাগ্রাফটা এক প্যারায় লিখতে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি। নিচে একটা গল্পের সূচনা দেওয়া আছে, কমপ্লিট ইট ইন ইয়োর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় কমপ্লিট করো। তো খেয়াল করবা, প্রথম কয়েকটা লাইন পরে আমরা বুঝে নিব যে স্টোরিটা কী নিয়ে। সেই অনুসারে স্টোরির একটা হেডিং দিব, নাম দিব, প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটার সব কিছুর হেডিংয়ে বড় হাতে দিবা, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন ছাড়া। তো দেওয়ার পরে স্টার্টিংটা আমাদের প্রশ্নের মতোই হতে হবে, এরপরে বাকি অংশটুকু দিয়ে আমরা স্টোরিটাকে কমপ্লিট করব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই স্টোরির মোরাল লিখো, স্টোরির নিচে মোরাল লেখার কোনো প্রয়োজন নেই, বা ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট, এরকম কথা দেওয়ার দরকার নেই। স্টোরিটা ফিনিশ করে শেষ। তারপরের প্রশ্নে যাচ্ছি। Question number 9. Suppose you are going to celebrate your 17th birthday on the day after tomorrow. মনে করো তুমি আগামী পরশুদিন তোমার 17তম জন্মদিন পালন করতে যাচ্ছ। Write an email to your friend inviting him to attend the party. বন্ধুর কাছে ইমেল লিখবা ওই পার্টিতে যোগদান করার জন্য। তো আমরা ইমেল রাইটিং সিস্টেম ক্লাসে দেখে নিব ইমেল রাইটিং প্রপারলি কিভাবে লিখতে হয়। তো এখানে খেয়াল করবা যে বিষয়বস্তু দেওয়া থাকবে এবং ফ্রেন্ডের নাম যদি দেওয়া হয় সেটাও ব্যবহার করতে হবে, এবং মার্কস মাত্র 5, যার জন্যে আমরা খুব বেশি বড় করব না, অল্প কথায় যতটুকু বলে তাকে ইনভাইট করা যায়, মূল বিষয়বস্তুটা উপস্থাপন করা যায় ততটুকু লিখেই শেষ করে দিব। বেশি বড় করলে অন্য আনসার লেখার সময় পাবা না, সমস্যা হবে। তারপরের প্রশ্ন হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট ডেসক্রাইবিং। লক্ষ্য করো, the graph below shows the population growth rate of Bangladesh from 2010 to 2016. 2010 থেকে 2016 পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হার রয়েছে। Describe the graph in at least 80 words. কমপক্ষে 80 শব্দে গ্রাফটাকে বর্ণনা করো। তাহলে কমপক্ষে 80 শব্দে, মানে এর নিচে লেখা যাবে না, ওয়ার্ড রেঞ্জ দেওয়া আছে। You should highlight and summarize the information given in the graph. গ্রাফে প্রদত্ত তথ্যগুলোর উপর আলোকপাত করতে হবে এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। তো এখানে গ্রাফ রাইটিং সিস্টেম ক্লাস আমরা করব, তখন দেখে নিব গ্রাফ কিভাবে বর্ণনা করতে হয় অ্যাকুরেটলি, মুখস্থ না করে। তো আপাতত যেটা বলছি সেটা হচ্ছে, আমরা প্রথম সেন্টেন্সটাকে অনেকেই টপিক সেন্টেন্স হিসেবে ব্যবহার করি, গ্রাফ এটা দিয়ে শুরু করি। তো গ্রাফের উপরে প্যারাগ্রাফের মতো কোনো নাম দেয়া লাগবে না, কিন্তু এটা দিয়ে শুরু করলে দ্য গ্রাফ বিলো শব্দটা ব্যবহার করবা না, কারণ এখানে চিত্র আছে তাই বিলো দেওয়া আছে। আমরা তো চিত্র দিব না, তাই লিখব দ্য গ্রাফ শোজ দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ ফ্রম 2010 to 2016। এবং এখানে আমরা যদি অ্যাকুরেটলি বর্ণনা করা শিখি, ভালো মার্কস অ্যাচিভ করা সম্ভব। ওকে, তো 10 মার্কস আছে। তারপরে পরের প্রশ্নে যাচ্ছি, এটাকে বলা হয় অ্যাপ্রিসিয়েশন। রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোয়িং পোয়েম, নট মোর দেন 50 ওয়ার্ডস। মার্কস হচ্ছে 8। 50 শব্দের বেশি লেখা যাবে না, নট মোর দেন থাকলে আমরা 50 শব্দের ভিতরে থাকব। তো এখানে নর্মালি নিয়ম হচ্ছে যে নন টেক্সচুয়াল একটা পোয়েম বা স্টোরি থাকবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের সুবিধার জন্য টেক্সচুয়াল পোয়েমও দেয়া হয়। তো যাই হোক, আমরা থিম রাইটিংটা পুরোপুরি নতুন আইটেম পাচ্ছি, এটা আগে কখনো তোমরা পাও নাই। তো এটা কিভাবে করতে হবে? অনেকেই মনে করে যে সামারির মতো মনে হয়, আ লিটল বিট ডিফারেন্ট ফ্রম সামারি। সামারিটা হচ্ছে একটা পোয়েম বা স্টোরিতে লেখক যা দিয়েছেন বা কবি যা দিয়েছেন সেটাকে সংক্ষিপ্ত করে উপস্থাপন করা সহজ ভাষায়। আর থিম হচ্ছে একটা কবিতা বা স্টোরির মাধ্যমে লেখক যে মেসেজটা পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন সেটাকে অ্যানালাইজ করা। দ্যাট ইজ রাইটিং থিম indicates describing the internal meaning of a poem or story. তো আমরা থিম রাইটিং সিস্টেম নিয়েও ক্লাস করব, তখন জেনে যাব কিভাবে দিতে হবে। 8 নম্বর এবং ওয়ার্ড রেঞ্জটা খেয়াল রাখবা, 50 শব্দের ভিতরে, মানে বেশি বড় করা যাবে না, একটা প্যারায় লিখতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের রাইটিং পার্ট নিয়ে কথা। এখন খেয়াল করো, এখানে পার্ট বি সম্পর্কে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়েছি।
ক্লকওয়াইজ আমরা বা ঘড়ির কাঁটার দিকে বিষয়গুলো দেখব কীভাবে আমরা রাইটিংকে আকর্ষণীয় করে তুলতে পারি এবং ভালো নম্বর অর্জন করতে পারি। অ্যাট ফার্স্ট ফলো ইনস্ট্রাকশন। প্রথমেই প্রশ্নে যদি নির্দেশনা থাকে সেটা খেয়াল করবা, কোনো নাম দেওয়া থাকলে, কোনো ক্লু দেওয়া থাকলে সেটা লক্ষ্য করতে হবে, ওয়ার্ড রেঞ্জ দেওয়া থাকলে সেটাও আমাদের মেনটেন করতে হবে। তারপর আছে নিট প্রেজেন্টেশন। লেখার ক্ষেত্রে অধিক কাটাকাটি করবা না, সংক্ষিপ্তভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপনা করতে হবে। নেক্সট গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। অনেকেই নিজে থেকে লিখতে যাও, লিখতে গিয়ে ব্যাকরণগত ভুল করো, যার জন্য সবচেয়ে বেশি মার্কস কাটা যাবে। টেন্সের বিষয় খেয়াল রাখতে হবে, বাক্যের ফরমেশন বা গঠন খেয়াল রাখতে হবে, তাহলে আমরা ভালো নম্বর অর্জন করতে পারবো। যার জন্য তোমাদের মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, ভালো করে একটা বিষয়কে স্টাডি করে তারপর লিখতে হবে। ব্রিফ অ্যান্ড প্রিসাইজ। সংক্ষিপ্ত সাবলীল উপস্থাপনা হতে হবে, অর্থাৎ আমরা খুব বেশি বড় করলে যে বেশি মার্কস পাবো রাইটিংয়ে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে একটা বিষয়কে উপস্থাপন করব এবং সাবলীলভাবে দিব, অর্থাৎ বিষয়বস্তু অনুসারে লিখব। নেক্সট বি সাবজেক্টিভ। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় লিখতে গিয়ে সেটাকে বড় করার জন্য বিষয় এর বাইরে চলে যাই। মনে করো তুমি অ্যাডোলেসেন্স নিয়ে লেখা শুরু করলা, সেখানে লিখতে লিখতে চলে গেলা অ্যাডাল্টহুড বা অন্যান্য বিষয় নিয়ে, অথবা তার বাইরে অন্য কোনো প্যারাগ্রাফের বিষয়বস্তুতে, তো এটা কিন্তু মার্কস বাড়বে না, বরং কমবে। সো আমাদের সবসময় সাবজেক্টিভ বা সাবজেক্ট বিষয়বস্তু বা সাবজেক্ট নিয়েই লিখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো এই বিষয়গুলো যদি আমরা ফলো করি রাইটিংয়ে ভালো নম্বর অবশ্যই অর্জন করতে পারবো। ঠিক আছে? Okay, dear students, now thank you all for joining the class with me. Have a good time, and I hope you will be fit for study. You will take care of yourself. Stay at home, stay safe, and study sincerely. Thank you. Allah Hafiz.